নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। অমর্ত্যর সঙ্গে তোমার কি সম্পর্ক? চন্দ্রাবতী নিজেকে সামলে নিয়ে যমুনাকে জিজ্ঞাসা করল। তো ও হেসে বলল, আমার তো আমার বাবার বন্ধু ছিলেন, আর আমাকে খুবই স্নেহ করতেন। এই কিছুদিন আগে রাজমাতার আদেশে উনি আপনার ব্যাপারে খোঁজ খবর নিতে গিয়েছিলেন। তখন আমার দেখা হয়েছিল ওনার সঙ্গে, আর উনি আমাকে আপনার সম্পর্কে এই সব কথা বলেছেন। চন্দ্রাবতীর হৃদস্পন্দন বেড়ে গেল। তার মানে চক্রান্তের ব্যাপারে সবকিছু জেনে গিয়েছিল। ও ভাবতে লাগলো, তাহলে ও নিশ্চয়ই রাজমাতা গার্গীকেও এসব কথা বলে দিয়েছে। তখন যমুনা নিজের ছুরি আঙুলে ঘোরাতে ঘোরাতে বলল, ঘাবড়াবেন না মহারানীমা, অমর তো রাজমাতাকে হয়তো কিছুই বলেনি, আর যদি বলেও থাকে তবে ততটাই বলেছে যতটা আপনার সমস্ত সত্যি সামনে না আসার জন্য যথেষ্ট। আমি আপনাকে এইসব এই জন্যই বলছি, কারণ আমাদের উদ্দেশ্য এক, বীরেন্দ্র প্রতাপকে শেষ করা। একেবারেই নয়। যমুনার হাতে থাকা ছুরির দিকে তাকিয়ে চন্দ্রাবতী কঠিন স্বরে বলল, বীরেন্দ্র প্রতাপের হত্যা তো আমি কখনোই তোমাকে করতে দেব না। এ কথা শুনে যমুনার হাসি উবে গেল। তাই? ও রেগে আগুন হয়ে বলল, ওই পাপির ঢল হচ্ছেন আপনি? তাহলে ঠিক আছে। এ কথা বলে যমুনা নিজের ছুরি নিয়ে চন্দ্রাবতীর উপর ঝাঁপালো। চন্দ্রাবতী আগেই বুঝতে পেরেছিল। ও অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজের কাটারির সাহায্যে যমুনার ছুরি আটকালো। তারপর এমন এক দাও প্যাঁচ মারল যে যমুনা একেবারে মেঝেতে পড়ে কাতরাতে লাগলো। দ্বিতীয়বার এরকম ভুল করবে না। চন্দ্রাবতীর ওর কাটারি যমুনার গলায় রেখে খুব ঠান্ডা গলায় বলল, চাইলে এক্ষুনি আমি তোমার প্রাণ নিতে পারি। তাছাড়াও রানী মহলে তোমার মৃত্যুতে কারো কিচ্ছু যায় আসে না, কিন্তু তোমার প্রতি আমার সহানুভূতি আছে। আমি তোমার ন্যায় বিচার পাইয়ে দিতে চাই। যমুনা একটু অবাক হয়ে চন্দ্রাবতীকে দেখতে থাকলো। তারপর চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলো, ওই বীরেন্দ্র প্রতাপ আপনার উপর এত অত্যাচার করলো, তবুও আপনি ওকে বাঁচিয়ে রাখতে চান? আর কিভাবে আমাকে ন্যায় পাওয়াবেন শুনি? চন্দ্রাবতী ওর গলা থেকে কাটারি সরিয়ে গম্ভীর হয়ে বলল, বীরেন্দ্র প্রতাপকে মেরে কিছুই পাবে না। আমাদের সেই শিকড়কে শেষ করতে হবে যে বীরেন্দ্র প্রতাপের মতো অত্যাচারীকে সিংহাসনে বসিয়েছে। বিক্রমগড়ে পিঁপড়ের মতো ছড়িয়ে থাকা দুর্নীতি চিরতরে শেষ করতে হবে, না হলে তোমার মতো কোনো না কোনো যমুনার জন্ম হতেই থাকবে। আমাদের পাপের সমাপ্তি করতে হবে, তাহলে পাপীদের অন্ত নিজেই হয়ে যাবে। যমুনা বুঝতে পেরেছিল যে ও চন্দ্রাবতীর সঙ্গে মোকাবিলা করতে পারবে না। তাহলে বীরেন্দ্র প্রতাপের বিরুদ্ধে কি করতে চাইছেন আপনি? যমুনা জিজ্ঞাসা করল। কোনো পরিকল্পনা আছে আপনার কাছে? চন্দ্রাবতী ওই কথাটা অগ্রাহ্য করে বলল, সময় এলে সব জানতে পারবে তুমি। আপাতত বীরেন্দ্র প্রতাপকে মারার ইচ্ছা ছেড়ে দাও, শুধু আমি যেমন বলছি সেরকম করো। ঠিক আছে মহারানীমা। যমুনা নিজের হার স্বীকার করে বলল, আমি আপনার সঙ্গে আছি, কিন্তু একটা পরামর্শ দিতে চাই আপনাকে, যেটা আপনার পরিকল্পনায় খুব কাজে আসবে। একথা শুনে জিজ্ঞাসু দৃষ্টিতে যমুনাকে দেখল চন্দ্রাবতী। যমুনা কিছু ভেবে বলল, আমাদের রাজকুমার সূর্য প্রতাপের সাহায্য নেওয়া উচিত। আপনি তো জানেনই
ও নিজেও মহারাজ বীরেন্দ্র প্রতাপের বিরুদ্ধে? চন্দ্রাবতীর একটা খুব বড় ঝটকা লাগলো। কুমার সূর্যপ্রতাপ? চন্দ্রাবতী অবাক হওয়ার নাটক করে বলল, তা তোমার সাথে ওরও কি কোনো সম্পর্ক আছে? না না মহারানীমা, যমুনা বলে উঠল, আমার কোনোই সম্পর্ক নেই ওনার সঙ্গে। আমাকে তো শুধু অমর্ত্য বলেছিল। কিন্তু চন্দ্রাবতীর যমুনার কথায় বিশ্বাস হলো না, বরঞ্চ সন্দেহ আরো বেড়ে গেল। এসব সূর্যপ্রতাপের চক্রান্ত নয় তো? চন্দ্রাবতী ভাবতে লাগলো, যমুনার মাধ্যমে সূর্যপ্রতাপ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে না তো? যমুনা জিজ্ঞাসু দৃষ্টিতে চন্দ্রাবতীকে দেখছিল। চন্দ্রাবতী গম্ভীর গলায় বলল, দেখো, আমার কুমারের সঙ্গে বেশি যোগাযোগ নেই। আমি ওর উদ্দেশ্য সম্পর্কেও কিছু জানি না। আর যদি তোমাকে রানীমহলে সুরক্ষিত থাকতেই হয়, তাহলে তুমিও কুমারের থেকে দূরেই থাকো। ঠিক আছে, এখন তুমি শুয়ে পড়ো, আমি তোমার সঙ্গে আবার দেখা করতে আসব। একথা বলে চন্দ্রাবতী ঘরে জানালা দিয়ে লাফ দিল আর অন্ধকারে লুকিয়ে নিজের ঘরের দিকে যেতে লাগলো। কিন্তু ওর মাথায় রাজকুমার সূর্যপ্রতাপকে নিয়ে চিন্তা শুরু হয়ে গেল। এদিকে রাজকুমার সূর্যপ্রতাপ এই সময় রাজমাতা গার্গীর ঘরে উপস্থিত ছিল। গার্গী নিজেই ওকে এখানে ডেকে পাঠিয়েছিলেন। আমি শুনলাম ছোট কুমার, তুমি চন্দ্রাবতীর কাছে যাওয়ার চেষ্টা করছেন? গার্গী কঠিন হয়ে জিজ্ঞাসা করলেন। তুমি কি ভুলে গেছো যে ও তোমার বড় দাদার স্ত্রী? এইসব বাজে কথা মা, সূর্যপ্রতাপ অগ্রাহ্য করে বলল। আমার বিরুদ্ধে তো মোহিনী রানীমাও এইসব বাজে কথা ছড়িয়েছিল যে আমি দাদার বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, দাদাকে মারতে চাই আমি। আমাকে বোকা বানাতে চেষ্টা করো না ছোট কুমার। গার্গীর আওয়াজ আরো কঠিন হয়ে গেল। আমার নজর প্রতিটা ষড়যন্ত্র, প্রতিটা চক্রান্তের ওপর থাকে। আর যদি আমি চাই, তাহলে সবার মুখোশ এক্ষুনি খুলে দিতে পারি। সূর্যপ্রতাপ এখন আর কিছুই বলতে পারল না, কিন্তু মনে মনে ছটফট করছিল। দেখো ছোট কুমার, গার্গী বললেন, এখনো পর্যন্ত যা হয়েছে তা ভুলে যাও। এখন তোমাকে যে কোনোভাবে সব সময় বড় কুমারের পাশে থাকতে হবে। তোমার আন্দাজ নেই ওই চন্দ্রাবতী কত ধূর্ত। আমাদের সামান্য দুর্বলতা, আমাদের সামান্য ভুলের ও এমন সুযোগ নেবে যে তখন বিক্রমগড়ের সিংহাসন তুমি আর বড় কুমার দুজন মিলেও রক্ষা করতে পারবে না। সূর্যপ্রতাপ একটু আনমনা হয়ে বলল, আপনি চিন্তা করবেন না মা, আমি থাকতে বিক্রমগড়ের সিংহাসন একেবারে সুরক্ষিত আছে। তবে ভালো হয় যদি আপনি মহারানীমার পক্ষ নেওয়া বন্ধ করেন, না হলে রানীমহলের শাসন ব্যবস্থা ওনার হাতে যাওয়া থেকে আপনি আটকাতেই পারবেন না। রানীমহলের ব্যাপারে তুমি হস্তক্ষেপ করো না, গার্গী ওর কথার মাঝে বলে উঠল। তুমি শুধু বজ্রকেতুর উর্বশীর ব্যাপারে হস্তক্ষেপ করাটা আটকাও। ও ওর জন্য আলাদা ধাইয়ের ব্যবস্থা করছে। ও উর্বশীর আসন্ন সন্তানের মাধ্যমে মোহিনীর আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়। এ কথা শুনে সূর্যপ্রতাপের মুখে একটা কুটিল হাসি দেখা গেল, কিন্তু ও চাতুর্যের সঙ্গে সেই হাসি লুকিয়ে গার্গীকে বলল, আপনি নিশ্চিন্ত থাকুন মা, আধিপত্য না মহারানীমা চন্দ্রাবতীর বাড়বে আর না মোহিনী রানীমার বাড়বে। আধিপত্য এখন শুধুমাত্র বিক্রমগড়ের উত্তরাধিকারীরই হবে। এ কথা বলে ও উঠে দ্রুত গার্গীর ঘর থেকে চলে গেল। গার্গী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল আর এক গভীর চিন্তায় ডুবে গেল। এদিকে চন্দ্রাবতী যমুনার ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিল। তখনই ওর নজর সূর্যপ্রতাপের দিকে পড়ল। গলির মধ্যে দিয়ে এসে একটা ঘরের দিকে ও দ্রুত এগিয়ে যাচ্ছিল। হঠাৎ চন্দ্রাবতীকে দেখে কি করবে বুঝতে পারছিল না। প্রণাম মহারানীমা।
ও নিজেকে সামলাতে সামলাতে বলল, এত রাতে কোথা থেকে আসছেন আপনি? চন্দ্রাবতী তীক্ষ্ণ স্বরে বলল, চিন্তা করো না, এই রানীমহলেই ছিলাম, ঘুম আসছিল না, তাই বাগানে পায়চারি করছিলাম। হুম, এরকম রাত্রে ঘোরা ঠিক নয় মহারানীমা, সূর্যপ্রতাপ বাঁকা স্বরে বলে উঠল। রানীমহলে চারিদিকে জাল বিছানো আছে, না জানি কখন কোথায় ফেঁসে যাবেন আপনি। এ কথা বলে ধীরে হাসলো, তারপর ঘুরে গলি দিয়ে বেরিয়ে গেল। চন্দ্রাবতী প্রথমে তো রেগে গেল, তারপর ওর একটা ঝটকা লাগলো। ও ভাবতে লাগলো, এই সূর্যপ্রতাপ গার্গীর ঘর থেকে বেরিয়ে কোনো পাটরানির ঘরের দিকে যাচ্ছিল, কিন্তু আমাকে দেখতেই ও অন্যদিকে ঘুরে গেল। চক্করটা কি? তখন চন্দ্রাবতী দূরে একটা ঘরের জানলায় কারো ছায়া দেখতে পেল। আরে, চন্দ্রাবতী চমকে উঠল, এই ঘর তো উর্বশীর, আর এ তো ওই যে জানলা দিয়ে বাইরে দেখছে। সূর্যপ্রতাপ কি উর্বশীর ঘরের দিকে যাচ্ছিল? কিন্তু উর্বশী এখানে জানলার পিছনে দাঁড়িয়ে সূর্যপ্রতাপের অপেক্ষাই বা কেন করছে? চন্দ্রাবতী অস্থির হয়ে উঠল, অন্ধকারে নিজেকে লুকিয়ে একটু এগিয়ে এলো, আর উর্বশীকে পরিষ্কার দেখতে পেল। ও সত্যিই জানালায় দাঁড়িয়ে মহলের পিছনের দিকে দেখছিল, যেখানে খুব ঘন ঝোপঝাড় ছিল। চন্দ্রাবতী আবার চিন্তায় পড়ে গেল, উর্বশী ওদিকে কেন দেখছে? ও মনে মনে বলল, ওখানে তো কেউ নেই। চন্দ্রাবতী ভাবছিল, সেই সময় ওই ঝোপঝাড় নড়ে উঠল, আর একজন মহলের পাঁচিল টপকে ভিতরে এলো। চন্দ্রাবতী সতর্ক হয়ে গেল, তার মানে উর্বশী এই লোকটারই অপেক্ষা করছিল। এ কে, আর এরকম লুকিয়ে চুরিয়ে কেনই বা আসছে? এ কথা ভাবতে ভাবতে চন্দ্রাবতীর হৃদস্পন্দন বেড়ে গেল। উর্বশী যে এরকমও কিছু করতে পারে ও একেবারে তা আশা করেনি। তারপরও ভালো করে দেখল, ওই লোকটা উর্বশীর ঘরের দিকে নয়, মহলের সেই দিকে যাচ্ছে যেদিকে অগ্নি সিং থাকে। চন্দ্রাবতী হঠাৎ বিপদের ইঙ্গিত পেল, আর পা টিপে টিপে ওই লোকটার পিছু নিল। খবরদার! চন্দ্রাবতী ওর কাটারি বের করে ওই লোকটার পিঠে রেখে বলল, এক পাও এগোলে নিজের প্রাণ হারাবে। ওই লোকটা ধীরে পিছন ফিরে বলল, কাটারের নিশানা পিঠের জায়গায় বুকে হলে তোমার হাতে মরতে আমার অত্যন্ত খুশি হতো চন্দ্রাবতী। অগ্নি সিং, তুমি? ওই লোকটার গলা চিনে চন্দ্রাবতী অবাক হয়ে গেল। চারদিকে অন্ধকার ছিল, কিন্তু মশালের হালকা আলোয় অগ্নি সিংয়ের মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল। ও ওকে জিজ্ঞাসা করলো, তুমি এত রাতে এখানে কি করছো? জবাবে চন্দ্রাবতী রেগে গিয়ে বলল, এই রানীমহল আমার, আমি যখন চাইবো যেখানে চাইবো ঘুরতে পারি, কিন্তু তুমি নিজের ঘরে এরকম চোরের মতো কেন যাচ্ছ? অগ্নি একটু হেসে বলল, বাইরে গেছিলাম কিছু দুর্লভ জড়িবুটি আনতে, আমাদের অনেক কাজে আসবে, এই দেখো। কথা বলে অগ্নি সিং ওকে একটা পুঁটুলি দেখালো। তখনই চন্দ্রাবতী ওর বাহুতে একটা গভীর আর তাজা আঘাত দেখতে পেল। আরে, তুমি তো আহত মনে হচ্ছে। চন্দ্রাবতী চিন্তিত হয়ে বলল, কোনো বিষ লাগানো তীর লেগেছে মনে হচ্ছে, চলো আমি এক্ষুনি মলম লাগিয়ে দিচ্ছি। কথা বলে চন্দ্রাবতী ওর হাত ধরে নিজের ঘরের দিকে নিয়ে যাচ্ছিল। আরে রে চন্দ্রাবতী, আমার কিচ্ছু হয়নি। অগ্নি ওকে আটকে দিয়ে বলল, আর আমার জন্য এত চিন্তা করো না, যদি বীরেন্দ্র প্রতাপ জানতে পারে যে এত রাতে তুমি আমার সঙ্গে ছিলে, তাহলে মুশকিল হয়ে যাবে। কিন্তু চন্দ্রাবতীর ধ্যান অগ্নির কথায় নয়, বরঞ্চ উর্বশীর ঘরের দিকে ছিল। ঘরের জানালা বন্ধ হয়ে গিয়েছিল। ঘাবড়ে যেও না চন্দ্রাবতী, অগ্নি মজার ছলে বলল, ওই ঘরের বাইরে তোমার উপর নজর রাখার জন্য কোনো পাহারাদার নেই। চন্দ্রাবতী নিজেকে সামলে নিয়ে বলল,
আমার এসবের একটুও পরোয়া নেই অগ্নি। অগ্নি একটু ধীরে হাসল। তাহলে কি বীরেন্দ্র প্রতাপেরও পরোয়া নেই তোমার? ও চন্দ্রাবতীর চোখের দিকে তাকিয়ে বলল, চলো তাহলে বলো, যদি কখনো বীরেন্দ্র প্রতাপ আর আমার দুজনেরই প্রাণ একসাথে বিপন্ন হয়ে ওঠে, তাহলে তুমি কার প্রাণ বাঁচাবে, বীরেন্দ্র প্রতাপের না অগ্নি সিংয়ের? এই প্রশ্নে প্রথমে চন্দ্রাবতী চমকে গেল, তারপর হেসে বলল, বীরেন্দ্র প্রতাপের প্রাণ বাঁচানোর জন্য তো বিক্রমগড়ের সমস্ত সৈন্যদল আছে, সেই জন্য আমি তোমারই প্রাণ বাঁচাবো। নাও এখন সত্যি সত্যি বলো, তুমি আহত হলে কি করে? চন্দ্রাবতীর কথা শুনে অগ্নিসিং অবাক হয়ে গেল। কিছুক্ষণ পরে ও আরো গভীর শ্বাস নিয়ে বলল, কিছু পুরনো শত্রুর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আমি একদম ঠিক আছি, খুব ক্লান্ত হয়ে পড়েছি, তাই এখন শুধু ঘুমোতে চাই। তুমিও গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। কথা বলে অগ্নি নিজের ঘরের দিকে এগিয়ে গেল। চন্দ্রাবতীর অগ্নিসিংহের উপর সন্দেহ হতে লাগলো। এ মিথ্যে বলছে, নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু লুকোচ্ছে, ও মনে মনে বলতে লাগলো। আর উর্বশীর আচরণও বোঝার বাইরে। সত্যি কি ও অগ্নিসিংহের আসার জন্যই অপেক্ষা করছিল? আর আমাকে অগ্নিসিংহের সঙ্গে দেখে সঙ্গে সঙ্গে নিজের জানালা বন্ধ করে নিল? ও এসব ভাবছিল, তখনই একটা মেয়ের চিৎকারের শব্দ শুনতে পেল। চন্দ্রাবতী চমকে উঠল। এই আওয়াজ তো অগ্নিসিংহের ঘর থেকে আসছে। চন্দ্রাবতী অবাক হয়ে গেল। আরে মোহিনী, মোহিনী আবার অগ্নির ঘরে যায়নি তো? তো অগ্নিসিংহ কি লুকোচ্ছিল চন্দ্রাবতীর কাছ থেকে? আর উর্বশী কি সত্যিই অগ্নিসিংহের জন্য অপেক্ষা করছিল? আর কি এই যমুনার সত্যি, জানার জন্য শুনতে থাকুন রাজ মুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে, চাঁদনী চ্যানেলে।